সুপ্রিয় দর্শক, 2018 সালে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার কোঠা উঠিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া একটা ব্যাপার, এই চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে। এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। এরপর 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উল্টো কথা বলছে। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ছাত্ররা পড়াশোনা না করে রাস্তায় নেমে কোটার জন্য আন্দোলন করছেন। এই বিষয়টা পুরো অযৌক্তিক। এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতেই পারছেন না কোটা একটি দেশের জন্য কত বড় অভিশাপ। হতেই পারে এই কোটা আন্দোলনের পেছনে অন্য কিছু রয়েছে। বাংলাদেশ সরকার সাপ দিয়ে যে রকম ট্রেন ঢেকেছে, হয়তো কোটা আন্দোলন দিয়ে অন্য কিছু ঢাকার চেষ্টা করছে। কি এমন আছে কোটার আড়ালে? আর কেনই বা কোটা একটি দেশের জন্য এত বড় ভয়ঙ্কর? কোটা কিভাবে একটি দেশকে ধ্বংস করে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এই দুই দেশের নাম আমরা সবাই জানি। 1960-এর দশকে এই দুটি দেশ বাংলাদেশের মতো ছিল। 2000 সালের পর থেকে সিঙ্গাপুর হয়ে যায় উন্নত দেশ, আর মালয়েশিয়া হয়ে যায় উচ্চ মধ্য আর দেশ, আর বাংলাদেশ পড়ে থাকে তলনিতে। প্রযুক্তিগত দিক থেকে সিঙ্গাপুর এতটাই এগিয়ে গিয়েছে যে চলমান পৃথিবী থেকে সিঙ্গাপুরকে আরও 50 বছর অগ্রগামী করা হয়। অন্যদিকে মালয়েশিয়া উন্নয়ন করলেও সিঙ্গাপুরের মতো যেতে পারে না, তবে এর পরিণত হওয়ার কথা ছিল উল্টো। কারণ মালয়েশিয়াতে যে পরিমাণ জায়গা রয়েছে, সিঙ্গাপুরে তার অর্ধেকও নেই। বলা যায় সিঙ্গাপুরে কোনো প্রকার জমি নেই, এমনকি পানিও নেই। সমুদ্রের উপরে ছোট্ট একটি জায়গা হচ্ছে এই সিঙ্গাপুর। 1965 সালে সিঙ্গাপুর যখন আলাদা হয়ে যায়, তখন বিশেষজ্ঞরা বলেছিলেন সিঙ্গাপুর সম্পদের অভাবে উন্নত হতে পারবে না। কিন্তু 4 বছর পরে সিঙ্গাপুর মালয়েশিয়াকে অনেক পেছনে ফেলে দেয়। এর মধ্যে পলিসিগত দিক থেকে বিশেষজ্ঞরা বের করেন যে সিঙ্গাপুর প্রথম থেকে বিভিন্ন সেক্টরে যোগ্য মানুষকে ঢুকিয়েছিল। সব থেকে মেধাবী যারা, তাদেরকে যোগ্য স্থানের আসন দিয়েছিল। নিয়োগ পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছিল যে সব থেকে মেধাবী সে সরকারের নির্বাহী পর্যায়ে গিয়েছিল। জাতি, ধর্ম, গোত্র এসব চিন্তা না করে সবাইকে লেভেল ফিল্ড দেওয়া হয়, যেখানে মেধাবীরা প্রতিযোগিতা করে রাষ্ট্রীয় পর্যায়ে আসতো। এভাবেই অন্যের উপর ভরসা কমিয়ে দিয়ে সকল সেক্টর নিজেদের হাতে নিয়ে আসে। তাই যোগ্য মানুষ যখন নিজ দেশে চাকরি পাচ্ছে, তাই তারা দেশ ছেড়ে কোথাও যাবেও না। অন্যদিকে মালয়েশিয়ায় ব্রিটিশ আমল থেকে প্রশাসন এবং বাণিজ্যিক ক্ষেত্রে চীন এবং ভারতীয় ধ্বংস উদ্বুদ্ধদের আধিপত্য ছিল। নানান ক্ষেত্রে লোকাল মালয়ীরা পিছিয়ে ছিল। মালয়েশিয়ার সরকার মালয়ীদের প্রশাসনে আনার জন্য বিশেষ কোটা পদ্ধতি চালু করে, যার ফলে অদক্ষ মালয়ীরা প্রশাসনে আসতে থাকে। অন্যদিকে দক্ষ এবং যোগ্য ভিনদেশী বংশ উদ্ভব মানুষ বিদেশে পাড়ি জমাতে থাকে। দেশের বিভিন্ন সেক্টর মেধাবী থেকে বঞ্চিত হয়। পুরোপুরি দক্ষ জনগোষ্ঠী দিয়ে মালয়েশিয়া সেক্টর পুরোপুরি প্রস্তুত ছিল না, আর এই কারণে মালয়েশিয়া অতটা উন্নতি করতে পারেনি যতটা করেছে সিঙ্গাপুর। একটা দেশের উন্নয়ন করার জন্য প্রতিটি সেক্টরে দক্ষ মানুষ প্রয়োজন। বাইরের মানুষের সাহায্য নিয়ে দেশের অবকাঠামো উন্নয়ন করতে পারেন, কিন্তু সেই দৃশ্যমান উন্নয়নটা 100% দেশের মানুষের কাজে যদি না সেটা মেনটেন করতে পারে, তবে মালয়েশিয়ার উন্নয়নের কথা এখন আর তেমন শোনা যায় না। অন্যদিকে ইন্ডিয়াতে চাকরির ক্ষেত্রে 22 থেকে 23% কোটা রয়েছে। এই সকল কোটা রয়েছে পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য। তবে পরিস্থিতি অনুযায়ী এই কোটার পরিমাণ অনেক সময় কমে যায়, আবার অনেক সময় বেড়ে যায়। ইন্ডিয়া সিকিউরিটি সম্পর্কিত যে সকল সেক্টর রয়েছে সেখানে কোনো প্রকার কোটা নেই, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরিতে কোনো প্রকার কোটা নেই। তার মানে ভারতও কিন্তু দেখে দেখে জায়গা মতো সেক্টরে কোটামুক্ত রেখেছে। তবে এই সকল সেক্টরে শুধুমাত্র মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে আমাদের দেশের দিকে তাকান, সরকারি প্রথম এবং দ্বিতীয় সেই চাকরির জন্য 56% কোটা রয়েছে। র্যালিতে রয়েছে 40% পোষ্য কোটা। জাতিগণের জন্য সব থেকে প্রয়োজনীয় প্রাইমারি মহিলা শিক্ষক নিয়োগের জন্য রয়েছে 60% নারী কোটা এবং 20% পোষ্য কোটা রয়েছে। যদি আপনার কোনো কোটা না থাকে, তাহলে 100টা সিটের মধ্যে বিসিএস পরীক্ষায় আপনি প্রতিযোগিতা করবেন মাত্র 44টা সিটের জন্য, র্যালিতে করবেন 60টা সিটের জন্য, আর প্রাইমারিতে রয়েছে আপনার জন্য মাত্র 20টা সিট, যে সিটগুলোর জন্য আপনার মতো প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের দিকে তাকালে বাংলাদেশ রেলওয়ের অবস্থান অনেক খারাপ। বাংলাদেশ রেল হতে রয়েছে শিডিউল জটিলতা এবং বাজে সার্ভিস, আর এরকম থাকবেই না কেন, কারণ 40% মানুষ এখানে চাকরি পেয়েছে
কোনো প্রকার পরীক্ষা ছাড়া। তাদের কোনো মেধা নেই, তাদের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। বাবা চাকরি করতো, সেই কারণে তারা এখন চাকরি পেয়েছে। তারা একেবারেই ধরে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে তাদের বাপ দাদার সম্পত্তি। এই মানুষগুলোর কারণে যারা নতুন করে রেলওয়েতে ঢুকে তারা কোনো ইন্সপিরেশন পায় না। আর একটি বিষয় হচ্ছে প্রাইমারি শিক্ষা। ছোটবেলা থেকে একটি শিক্ষার্থী যদি ব্রেন ডেভেলপ হয় তাহলে বড় হয়ে সে দেশের জন্য অনেক কিছুই করতে পারবে। তবে আমাদের দেশের সবথেকে অযৌক্তিক শিক্ষা হচ্ছে প্রাইমারি শিক্ষা। প্রাইমারি শিক্ষকদের বেতন খুবই কম হয়ে থাকে, এমনকি তারা সমাজে কোনো প্রকার সম্মান পায় না। যারা দক্ষ এবং আগ্রহী তারা কখনোই প্রাইমারি স্কুলে পড়াতে চায় না। যারা প্রাইমারিতে পড়াতে আসে তারা একরকম বাধ্য হয়ে আসে, কিন্তু আসার পরেও তারা প্রাইমারিতে কাজ করার আগ্রহ পায় না। তাছাড়া এইখানে রয়েছে 80% কোটা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন অনেক বেশি, এমনকি প্রাইমারি স্কুলেও পিএইচডি করা শিক্ষক ক্লাস নিয়ে থাকে। বেতনের দিক থেকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি স্কুলের শিক্ষকের মধ্যে কোনো পার্থক্য নেই। জার্মানিতে শিক্ষকদের বেতন সব থেকে বেশি। এই নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা প্রশ্ন তুলেছিল। এই মর্মে চ্যান্সেলরের সাথে আলোচনায় বসেছিলেন। তাদের উত্তরে চ্যান্সেলর বলেছিলেন, শিক্ষকেরা পড়াশোনা করিয়ে আপনাদেরকে এই পর্যায়ে এনেছিল, আপনারা কি তাদের থেকে নিজেদেরকে বেশি যোগ্য মনে করেন? আপনারা বুঝতেই পারছেন জার্মানিতে শিক্ষকদের সব থেকে বেশি সম্মান করা হয়। বাংলাদেশের শিক্ষার অবস্থা এমন যে বাধ্য না হয়ে কেউ শিক্ষকতা করতে চায় না। সেই সাথে পোষ্য কোটার সাথে একটি এলিয়েন কোটা চলে। বাংলাদেশের কি এমন অবস্থা, তার বাবা আগে সরকারি চাকরি করেছিল তাই তাকেও এখন সরকারি চাকরি দিতে হবে? বাংলাদেশের জনগণ সবকিছুকে বাপদাদার সম্পত্তি মনে করে নেয়। 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য মনোযোগ দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু বাংলাদেশ স্বাধীন করার জন্য একদল মানুষ শহীদ হয়েছেন, তাই স্বাধীনতার পরে তাদেরকে ক্ষতিপূরণ অথবা সম্মানী বলে যে জন্যই হোক তাদেরকে সরকারিতে তাদের জন্য কোটা দেওয়া হয়। একসময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য কোটা চালু করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই আদেশটা ছিল অস্থায়ী। কিন্তু এই আদেশের ফলে মুক্তিযোদ্ধাদের কোটা চলতেই থাকে। মুক্তিযুদ্ধ এবং কোটা পদ্ধতি তাদের ছেলেদের উপরে চলতেই পারে, এটা তাদের প্রতি সম্মান। কিন্তু তাদের নাতিপুতি এই সুবিধা কিভাবে পাবে? যেহেতু তাদের আগের 2 পুরুষ মুক্তিযোদ্ধা কোটা পেয়েছেন, তাই তারা উন্নত হয়ে যাওয়ার কথা। মুক্তিযোদ্ধার নাতিরা তো যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়নি, তাহলে তারা কেন কোটার সুবিধা পাবে? যেখানে কোটা চালু হয়েছে পিছিয়ে পড়া মানুষদের জন্য, তার মানে কোটা দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে ছোট করা হচ্ছে। এর মানে বোঝানো হচ্ছে মুক্তিযোদ্ধা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,83,000। এর মধ্যে অনেকে আছে ভুয়া মুক্তিযোদ্ধা। 1986 সালের রিপোর্টে বলা হয়েছিল মুক্তিযোদ্ধার সংখ্যা 70 থেকে 80,000। আমরা ধরে নিলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা 1,86,000 এবং তাদের পরিবারের নাতিপতি মিলিয়ে অসংখ্য দাঁড়ায় 5 লক্ষ। অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটিরও বেশি। সেই হিসেবে 15,95 লক্ষ মানুষ 100টি সিটের মধ্যে 70টি সিটের জন্য লড়াই করবে, আর 5 লক্ষ মানুষের জন্য আগে থেকে 30টি সিট আলাদা করে রাখা হবে। এই 70টা সিটের মধ্যে আরো অনেক ধরনের কোটা রয়েছে। মানে যে মুক্তিযোদ্ধারা বৈষম্য কমানোর জন্য যুদ্ধ করেছিল, এখন তাদের পরিবারের জন্য আবারও বৈষম্য শুরু হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবন্ধী কোটার মানুষদের দেখলে বোঝা যায়, এমনকি উপজাতিদের দেখলেও বোঝা যায়, কিন্তু যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদেরকে দেখলে বোঝা যায় না। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা থাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রেতাদের রমরমা ব্যবসা রয়েছে। এর মানে 25,000 থেকে 30,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এখানে অবাক করা বিষয় হচ্ছে দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে চলেছে। কোথা থেকে এই মুক্তিযুদ্ধ আসছে সেটা বলা খুব মুশকিল। নতুন করে যারা মুক্তিযোদ্ধার সনদ তৈরি করছেন তারা মুক্তিযোদ্ধার সম্মান কমিয়ে দিচ্ছে। এই কোটার পাশাপাশি চাকরিতে ঢোকার জন্য ঘুষ এবং দুর্নীতি রয়েছে। এই কারণে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী দেশে ক্যারিয়ার করতে চাচ্ছেন না। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশ থেকে মেধা পাচার হয়েছে 53,000। এদের মধ্যে প্রত্যেকের কথা হচ্ছে দেশটা ছাড়লে জীবন বাঁচে। এই সকল মেধাবী শিক্ষার্থী বিভিন্ন দেশের সেক্টরকে আরও বেশি শক্তিশালী করে তুলছে। আমাদের দেশে কোনো মেধাবী ইঞ্জিনিয়ার নেই যারা কিনা পদ্মা সেতুর মতো বড় বড় ব্রিজ তৈরি করবে। আমাদের দেশে এমন কোনো উদ্যোক্তা তৈরি হয়নি যারা কিনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে। দেশের প্রত্যেকটা সেক্টর যদি কোটা দেওয়া হয় তাহলে এমনটা হবে খাল কেটে কুমির আনা। প্রত্যেকটা সেক্টরের যোগ্য মানুষ না আসার কারণ হচ্ছে এই কোটা। এই কোটা পদ্ধতি তুলে দিয়ে দেশের লেভেল ফিল্ড তৈরি করতে হবে, ঠিক যেমনটাই করেছিল সিঙ্গাপুর। যদি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথম কোটা বাদ দিতে হবে। কোটার বিষয় হচ্ছে একটি পরিকল্পিত বিষয়, কারণ নির্বাহী বিভাগের আদেশ অমান্য করেছে বিচার বিভাগ। এ বিষয়ে নির্বাহী বিভাগ কিছুই বলছে না। তো বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।